নমস্কার, হেডলাইন্স ত্রিপুরায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার প্রতি আমরা প্রাউড যে আপনি ত্রিপুরার নাম উজ্জ্বল করেছেন। আমরা ভাবতে পারি না যে ত্রিপুরার ছেলে আমাদের অস্কার এনে দিচ্ছে বাঙালিদের, গোটা বাঙালিদের। প্রথমে বলুন আপনি কিরকম আছেন? নমস্কার আপনাকে এবং সমস্ত দর্শককে আমার নমস্কার। ভালো আছি। একটা সুন্দর অভিজ্ঞতা, ভালো লাগে কাজ করছি। আচ্ছা, একটা প্রশ্ন আপনাকে বলি যে আগরতলার ছেলে হয়ে কলকাতাতে আপনি এস্টাবলিশড হয়ে আজকে বাংলাদেশ সত্যজিৎ রায়ের পর আপনি বিপ্লব গোস্বামী, যিনি আপনি আমাদের অস্কার এনে দেওয়ার একটা স্বপ্ন দেখাচ্ছেন, কিরকম লাগছে আপনার? আর প্রথমত মানে অসাধারণ লাগছে, দারুণ আনন্দ হচ্ছে। এটা একটা মানে বলে বোঝানো যায় না এরকম একটা অনুভূতি। হ্যাঁ, এটা ঘটনা আপনি ঠিকই বলেছেন যে মানে আগরতলায় জন্ম, ত্রিপুরায় বেড়ে ওঠা, যা পেয়েছি ত্রিপুরা থেকে তিলে তিলে সংগ্রহ করেছি সমস্ত ভালো লাগাগুলো এবং আম, নানা রকমের উপাদান। তো আজকে ত্রিপুরা থেকে কলকাতা হয়ে মুম্বাইতে কাজ মুম্বাই। করছি বহুদিন ধরে। Yes, হ্যাঁ। তো আজকে যখন এই এই ঘটনাটা ঘটছে, ইন্ডিয়ান এন্ট্রি হচ্ছে অস্কার অস্কারের জন্য, একাডেমি অ্যাওয়ার্ডের জন্য। তো এটা একটা বিরল ঘটনা এবং সত্যি মানে সিনেমার প্রেমী এবং সিনেমার মধ্যে আমরা যারা রয়েছি তাদের জন্য এটা তো অসাধারণ। বিপ্লব দা, একটা জিনিস যে আপনার মাথায় লাপাতা লেডিসের স্টোরিটা কিভাবে আসলো? লাপাতা লেডিসের স্টোরিটা আপনি একটা, এটার মধ্যে একটা ইউনিভার্সাল আপিল আছে, আপনার ঘুমটা পড়ানো দেখিয়েছেন, এর পেছনে আপনার যে ক্রিয়েটিভিটিটা, আপনার প্ল্যানিংটা কি ছিল? অ্যাকচুয়ালি ছোটবেলায় খুব সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে আমি খুব সিরিয়াসলি শিখে জেনে আমি ফিল্ম নিয়ে কাজ করব, অ্যাজ এ রাইটার ডিরেক্টর, এই কম্বিনেশন আমি কাজ করব। তো ছোটবেলার সেই সিদ্ধান্তকে বাস্তবায়িত করার জন্য যেটা করতে হয়েছে, আমাকে লেখাপড়া করে অনেক তৈরি হয়ে নিজেকে আগে থেকেই রাখতে হয়েছে, যাতে করে আমি আমার পরিকল্পনা অনুযায়ী যাতে করে আমি আহ সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে আমি চান্স পাই। তো সেই সব করতে গিয়ে হ্যাঁ চান্সও পেয়েছি সৌভাগ্যক্রমে। এটাও একটা কঠিন প্রসেস ছিল, মানে খুব কঠিন ফিল্ম ইনস্টিটিউটে চান্স পাওয়া, পড়ার সুযোগ পাওয়া। তো সেই সুযোগটা যেন আসে তার জন্য নিজেকে যখন তৈরি করছিলাম ফিল্ম মেকার হিসেবে, ভাবনা চিন্তা শুরু করি যখন তখন। তো ফিল্ম মেকার হিসেবে তো সিনেমাটিক আর্ট, অ্যাস্থেটিক্স এবং টেকনিক গুলো জানা বোঝা যেরকম জরুরি, তার পরবর্তী সময় সিনেমাটিক আর্ট, অ্যাস্থেটিক বা টেকনিক্স গুলো জানার পর আমি কি বিষয় নিয়ে কাজ করব সেটা আরো বড় একটা বিষয় আমি দাঁড়ায়। কোন দিকে যাব? তো সিনেমাটা শিখলাম, জানলাম কিছুটা, এবার কোন দিকে যাব? শুরু থেকে আমার ভেতরে একটা কাজ করতো যে আমি সিনেমাটিক আর্টের দিকটা যেরকম ভাবছি, পাশাপাশি বিষয়বস্তুকে নিয়ে আমি ভাবনা চিন্তা করতাম অনেক আগে থেকেই। এটা হয়তো আমি যখন এমবিবি কলেজে পড়াশোনা করছি সেটা আরো প্রবল ভাবে বেড়ে গেছিল আমার মধ্যে, এবং আমি স্কুল কোথায় চারদিকে আপনার? অবজার্ভ। স্কুলিং কোথায়? স্কুলিং, বিপ্লব দা আমি স্কুলিং কোথায়? আমি ছোট্ট একটা স্কুলে পড়াশোনা করেছি। আমার প্রাইমারি স্কুল ছিল বুদ্ধ মন্দির স্কুল। আপনারা সবাই চেনেন আগরতলার বুদ্ধ মন্দির। বুদ্ধ মন্দিরের পাশেই, সেই প্যাগোডার পাশেই ছোট্ট একটা স্কুল ছিল, যাকে লোকে বুদ্ধ মন্দির স্কুল বলেই জানতো। আহ, এর আসল নাম ছিল মৈত্রী ভারতী বিদ্যায়তন। তো ওখানে আমি পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করি। তারপর আমি বোরজং স্কুলে আমার পরবর্তী পড়াশোনা, ওখানে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি 12 পর্যন্ত। তারপর আমি চলে আসি এমবিবি কলেজে, মহারাজা বীর বিক্রম কলেজ। তো এই যে ট্রানজিশনটা ছিল স্কুল থেকে কলেজ, এবং কলেজে আসার পরবর্তী সময় আমার সিদ্ধান্ত ছিল যে আমি সিনেমা নিয়ে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে পরীক্ষা দেব। সেই প্রস্তুতি পর্বের মধ্যেই এই বিষয়গুলো জড়িয়েছিল, যেটা আপনার অ্যাকচুয়ালি প্রশ্ন, যে লাপাতা লেডিজ এর মতো এরকম ঘুমটা সংক্রান্ত বা
নারীদের নিয়ে অনেক সমস্যা এবং অনেক কিছু বিষয়কে নিয়ে আমি কেন সিনেমাটা বানাই। সেটার একদম তার তার উৎসটা কিন্তু রয়েছে আমার শৈশবের মধ্যে, আমার কলেজ জীবনের মধ্যে, বা আমার প্রস্তুতি পর্বের মধ্যে, যেখানে আমি ফিল্ম ইনস্টিটিউটে আসার চেষ্টা করছিলাম। আমি অবজার্ভ করতাম চারদিকে। আমার মনে হয়েছে যে নারী পুরুষের একটা বৈষম্য বহু যুগ যুগ ধরেই চলে আসছে আমাদের দেশে। আমাদের দেশে নয় শুধু, সারা পৃথিবীতেই আসছে, এখনো এক্সিস্ট করে, এখনো বিদ্যমান সেই নারী পুরুষের বৈষম্য। এবং বৈষম্যের প্রকারভেদ আছে নানা রকমের। সে এক একটা জায়গা, সংস্কৃতি বা জীবনযাত্রার উপর বেস করে এক এক রকম। সেটা আমি ছোটবেলা থেকে যেরকম দেখেছি, কলেজ পড়ার সময় দেখেছি আছে বৈষম্য, জেন্ডার ইনইকুয়ালিটি বা লিঙ্গ বৈষম্যের বিভিন্ন ঘটনা ঘটে চারিদিকে, বিভিন্ন বিষয় উঠে আসে। পরবর্তী সময় যখন সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে পড়তে আসি, তখনও সেটা আমি লক্ষ্য করেছি। তারপর সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের পরবর্তী সময় যখন আমি কাজ করছি বিভিন্ন জায়গায়, সে কাজের ফাঁকে ফাঁকে আমি বিভিন্ন জায়গায় দেখেছি এই বিষয়টা আছে, জেন্ডার ইনইকুয়ালিটি এবং উগ্র মানে পুরুষতন্ত্র, মানে পুরুষতন্ত্রের খারাপ দিক, নানা কিছু দেখেছি। হ্যাঁ, আমরা যেটাকে ইংলিশে অনেক সময় বলি মেল শোয়াভিনিজম। তো এই দেখেছি। তারপর ওই সমস্ত কিছু উপাদানগুলো আমার ভেতরে ছিল, মাথার মধ্যে ছিল। তখন আমার মনে হলো যে আমি একটা সিনেমা লিখবো আমি। সেখান থেকে সূত্রপাত। দুম করে আপনার ঘটে যাওয়া ঘটনাগুলোকে তো আর জাস্ট এমনি এমনি তুলে ধরলে হবে না, একটা গল্পের আকারে, একটা সিনেমার আকারে করতে হবে। আমাকে যথেষ্ট খাটতে হয়েছে। হ্যাঁ, তো বম্বে বসে মূলত আমি এর তখন কলকাতায় কিছুদিন কাজ করার পর কলকাতা থেকে বম্বে চলে যাই। ওখানে বসে বসে আমি সেই ঘটনাগুলোকে ভাবনা চিন্তা করে একটা গল্পের আকারে, সিনেমার আকারে লিখতে শুরু করি। বেসিকটা হচ্ছে। তারপর আমার যেরকম মনে হয়েছে এবার সিনেমা সংক্রান্ত যা শিখেছি, সেই উপাদানগুলো যেন থাকে ঠিকঠাক, খুব পরিকল্পিত ভাবে, খুব হিসেব নিকেশ করে যেন থাকে, সেটা চেষ্টা করে গেছি। বিপ্লব দা, একটা জিনিস যে আপনার যে লাপাতা লেডিস, এটার ইউএসপি কি শুধুই নারীর ক্ষমতায়ন? ওরম ভাবে একটা টেকনিক্যাল টার্ম বা খুব স্পেসিফিক বিষয়ের উপর যে বেস করে যে আমি আমার সিনেমাটা গিয়ে এই ক্যাটাগরিতে পড়বে, এই বিভাগে পড়বে, বা সিনেমাটা হয়ে যাওয়ার পর সেটাকে লোকে ঠিক এইভাবে একটা লাইনের মধ্যে দিয়ে বলবে বা বুঝবে, ব্যাপারটা ওরকম ছিল না। আপনি যেটা বললেন যে শুধুই কি নারীর ক্ষমতায়ন, আসলে ক্ষমতার, আমি এই কথাগুলো একান্ত ব্যক্তিগত খুব সাধারণভাবে আমার মাথায় আসে বা ফিল করি। সেটা হচ্ছে কি, আহ ক্ষমতায়নের দিকটা, ক্ষমতা থাকলে তার অপব্যবহার হয়ে যায় অনেক সময়, আমি বলি। সেই জায়গায় আমার জিনিসটা যে খুব একটা নারীবাদের তকমা বা নারীবাদ ক্যাটাগরি বা নারীর ক্ষমতায়ন ক্যাটাগরিতে পেলে আমি লিখে চলেছিলাম তা নয়। Rather, বরং আমি বলবো একটা সমতার গল্পের কথা আছে, সমতার কথা আছে, একটা মানবিকতার কথা আছে, যেখানে মানবিকভাবে আমাদের কিছু খারাপ লাগে, সেটা পুরুষের সঙ্গে ঘটলেও খারাপ লাগবে, সেটা নারীর সঙ্গে ঘটলেও খারাপ লাগবে। তো সেই দিক থেকে আমি মানবিক থাকতে চেয়েছি, এটা বলা যায়। একটা মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে যখন কারো ভেতর কোনো একটা মানবিক দৃষ্টিভঙ্গি আসে, তখন সে দেখবে অসমতা, অসম অসম্মান কিংবা অসমান কোনো জিনিস দেখতে পেলে, বৈষম্য দেখতে পেলে, তখন তার সেটা নিয়ে বলবে বা বলতে চাইবে। ওরমই রয়েছে আর কি। না বিপ্লব দা, তাই জন্য কি আপনি ভারতীয় সংস্কৃতির গোড়ামি আর আধুনিকতারকে একটা ভারসাম্য করে দিয়েছেন? যেমন বড় দেখিয়েছেন, এই যে একটা আধুনিকতা দেখিয়েছেন, এটাকে একটা ব্যালেন্স করে দিয়েছেন। ঠিক ওরম করে হয়তো ভাবিনি আমি, ব্যালেন্স করার জায়গাটা না। দেখুন, ব্যাপারটা তো এক্সিস্ট করতে আমাদের দেশ, মানে এই এই যে ঘটনা, এই যে প্রথা, বিভিন্ন প্রথা, যে কোনো প্রথাই হোক, যে কোনো প্রথা যদি আপনার গ্রোথকে আটকে রাখে, হ্যাঁ, কারো বেরিয়ে মানে
কারো 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 মানে বৃদ্ধিকে যদি সে বাধা দেয়, তাহলে সেটা নিয়ে চিন্তা করার বিষয় দাঁড়ায়। ওরমই আমার যে যা যা এসছে, আপনি যদি দেখবেন সমস্ত কিছু বাধা বিঘ্ন কাটিয়ে মানুষ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাওয়ার কথা। তো এক একটা মানুষ আমরা এক এক রকম ভাবে বেঁচে আনন্দ পাই। এবার চরিত্রগুলো যদি দেখেন যে ফুলের বাঁচার ধরন একরকম, সে একরকম আনন্দ, আহ, আনন্দে উৎসাহী বা বিশ্বাসী, সে তার প্রাপ্তির জায়গাটা একরকম। আবার আমরা আরেকজনকে যে দেখি পিস পাওয়া যায়, সে আবার অন্য কিছু চায়। তো দুটো জিনিসই আছে এখানে। এবং আপনি যেটা বলছেন, যে আমি বলবো রাদার যে বাধা বিঘ্নের পথগুলো পেরিয়ে যাওয়ার ইঙ্গিত আছে। আর ইউনিভার্সাল আপিল এটা আছে লা পাতা লেডিসে, দর্শকরা বলছে, সবাই বলছে। ইউনিভার্সাল আপিলটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করছেন? আছে, যেটা আছে দেখুন, সারল্য, সরলতা, এটা হচ্ছে মানুষের সবচাইতে কাছের এবং ভালো লাগার একটা জিনিস, যার মধ্যে সারল্য থাকে, মানবিকতা থাকে এবং আবেগগুলো থাকে নিখাদ। সেই বিষয়ে মানুষের আগ্রহ থাকে, জন্মায়, ভালো লাগার কাজ করে। এই সবকটা জিনিস কিন্তু লাপাতা লেডিজ এর মধ্যে আছে। আমি লেখার সময় খুব সচেতন ছিলাম যেন খুব হিসেব করে মানে এই উপাদানগুলো যেন থেকে যায়, থাকে, যাতে করে এই একটা বিষয়বস্তু তৈরি হবে, যেটা একটা সিনেমাটিক ফরম্যাটে আসবে। যে সিনেমা, যেহেতু আমি সিনেমার ছাত্র এখনো নিজেকে মনে করি, এবং সারা জীবনেই মানে ফিল্ম মেকারকে সিনেমার ছাত্র হিসেবে ভাবতে হয়, কারণ এই শিল্প মাধ্যমটি ক্রমাগত বদলায়, তার রকম, তার ধরন ক্রমাগত বদলায়। তো আমি যেহেতু সিনেমা নিয়ে পড়াশোনা করেছি এবং সবসময় খেয়াল করেছি, বহু বছর ধরে চর্চা করেছি, তো আমি চেয়েছিলাম যে এমন সিনেমাটিক এলিমেন্টস গুলো আসুক বিষয়বস্তুটাকে স্ট্রাকচার করার ক্ষেত্রে, যাতে করে তার একটা 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 ইউনিভার্সাল বা গ্লোবাল অ্যাকসেপ্টেন্স তৈরি হয়। হ্যাঁ, দেশের বাইরের লোকেরাও যেন তার সিনেমাটিক কোয়ালিটি এবং তার যে গল্পের ধারাটা থাকবে, হ্যাঁ, গল্পের যে গঠনটা থাকবে, সেই গঠনে যেন আকৃষ্ট হয়, ভালো যেন লাগে, দেশের মানুষের যেরকম দেশের বাইরের মানুষের যেন ভালো লাগে। সেটা আমার একটা শুরু থেকেই কিন্তু একটা আমার চেষ্টা ছিল। হয়তো আজকে এই কথাটা আপনি বলছেন, ভালো লাগছে শুনে, অনেকেই বলছেন, মানে খুব স্পেশাল যারা সিনেমা সংক্রান্ত লোকজন, ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরেও, তাদের মুখ থেকে শোনা যাচ্ছে যে এর মধ্যে একটা ইউনিভার্সাল আপিল আছে। এই গল্প, এই সিনেমার মধ্যে একটা এমন জিনিস আছে যে যে কোনো দেশের মানুষকে ভালো লাগিয়ে দিতে পারে। তার মানে হয়তো আমি যে গোড়াতে যেটা বলছিলাম, যে সারল্য আছে, আবেগ অনুভূতির কথাগুলো আছে, মানবিকতা হ্যাঁ, আছে, মানবিকতা আছে, বাধা বিঘ্ন পেরিয়ে আমাদের এগিয়ে যাওয়ার কথা আছে এর মধ্যে। লড়াই আছে, গল্প আছে। বিপ্লবদা, একটা জিনিস, যে সিলেকশন কমিটি যেটা করেছে, যেটা মিডিয়াতে এসছে, সেটাতে যারা সিলেক্টর ছিলেন সবাই জেন্টস, এটা কিভাবে দেখবেন আপনি? এটা সত্যি কথা আমি বলছি আপনাকে, আমি এখনো জানা নেই যে আসলে প্রত্যেকেই পুরুষ। মহিলা কমিটিতে নেই কিনা আমার জানা নেই, আমি খোঁজ নেবো আপনার কাছ থেকে, জানলাম এটা, আমি একটু খোঁজ নেবো। আহ, সবকিছু জানা তো সম্ভব হয়ে ওঠে না। জুরি মেম্বারসরা মোটামুটি 12 থেকে 13 জন আছেন, তার মধ্যে কয়েকজনের নাম আমি জানি, আর কারা কারা আছেন আমি একটু খোঁজ নিয়ে নেব। যদিও আপনার, বলুন, আপনি যদি এই প্রসঙ্গে আরো কিছু জানতে চান বলুন, আমি আমার সাধ্য মতো উত্তর না দিচ্ছি। না, এটা না, এটা জাস্ট আমি আপনাকে এমনিতে জানতে চাইছি যে এটা সবাই পুরুষ, সবাই সদস্য, একজন সম্ভবত লেডিজ ছিলেন, উনিও তো মিটিং এ ছিলেন না। সেটাকে আপনি কিভাবে, মানে হোয়াট ইজ ইউর রিয়েকশন? তো মনে করি, কারণ আমার কাজ দেখেই তো হ্যাঁ, আশা করি সবাই বুঝতে অবশ্যই। পারছেন আপনারা যে আমি সমতায় বিশ্বাসী। হ্যাঁ, আমি নারী পুরুষের মধ্যে যে সমতা থাকবে, সমানতা থাকবে, বৈষম্য থাকবে না, এবং পার্টিসিপেশন থাকবে সমস্ত কাজে, সেটাতেই বিশ্বাসী আমি। তো ওখানে যদি না থেকে থাকে, তার কি কারণ সেটা আমিও জানার চেষ্টা করব, সাধারণ একজন দেশের নাগরিক হিসেবে বোঝার চেষ্টা করব। এবং হ্যাঁ, ডেফিনেটলি আমার তো ভালো লাগবে যদি ওখানেও দেখি যে নারী পুরুষের সমান এবং
উল্লেখযোগ্য উপস্থিতি থাকে এবং জুরি মেম্বারসদের মধ্যে যদি সেই উপস্থিতি থাকে ভালো লাগবে অফকোর্স। বিপ্লব দা, এই আমির খানের সাথে কথা হয়েছে? হ্যাঁ, কথা হয়। আমি তো মানে বম্বে গেলে বা এই কাজের সূত্রে বহুবার দেখা হয়েছে, না, বসেছি, অস্কার কথা হয়েছে। অস্কারের নমিনেশনের পরে কথা হয়েছে? অস্কার নমিনেশনের পর কিরণজি আমাকে কল করেছিলেন, কালকেও কথা হয়েছে কিরণজির সঙ্গে। হোপফুলি আগামীকালকেও দেখা হবে ওর সঙ্গে আবার। এর মধ্যে আবার হয়তো কাজের সূত্রে হয়তো আমিরজির সঙ্গে দেখা হতে পারে। আর টিম মেম্বারসদের অনেকের সঙ্গেই কথাবার্তা যোগাযোগ চলতেই থাকে, হতেই থাকে। বাংলা নিয়ে কিছু ভাবছেন? বাংলা সিনেমা নিয়ে কিছু ভাবছেন? হ্যাঁ, বাংলা সিনেমা নিয়েও ভাবছি। আহ খুব শিগগিরই কিছু কাজ শুরু করেছি আমি, লেখা চলছে। আশা করি খুব শিগগিরই বাংলা সিনেমা নিয়েও আসবো, হিন্দির পাশাপাশি। আপনি একটা মেসেজ দিয়েছেন এবং এটা আহ, গোটা দেশ এবং ইউনিভার্সাল আপিল যে নারী পুরুষের সমতায়ন বা ক্ষমতার যে সমতায়ন, এটা একটা বিশাল মেসেজ যেটা আপনি গোটা বিশ্বকে আজকে হেলিয়ে দিয়েছেন। সত্যজিৎ রায়ের পর প্রথম বাঙালি হিসাবে অস্কারের স্বপ্ন আমাদের দেখিয়েছেন। একটা জিনিস যে বিপ্লব দা, আপনি এই যে যারা ত্রিপুরাতে যারা আছে বা যারা অন্যান্য নতুন প্রডিউসার স্বপ্ন স্বপ্ন দেখেন কলকাতায় গিয়ে বিপ্লব গোস্বামী হতে চান, অনেকেই বিপ্লব গোস্বামী স্বপ্ন দেখা শুরু হয়েছে, ওদেরকে আপনি কি বলবেন? আপনাকে আমি বলবো যে একটা জিনিস, সেটা হচ্ছে কি, এই যে মাধ্যম, এই যে কর্মক্ষেত্র, এটা সিনেমার, এটা সিরিয়াসলি যদি আহ, দেখা যায়, আমি বলবো অত্যন্ত কঠিন মিডিয়াম বা পেশা। সিরিয়াসলি যদি দেখা যায়, এই কথাটা আমি সঙ্গে রাখছি। কারণ হচ্ছে কি, অনেক কিছু পড়াশোনা করতে হবে, জানতে হবে, সুযোগ যদি পাওয়া যায়, যদি সম্ভব হয়, তাহলে প্রপার ট্রেনিং এর মধ্যে দিয়ে যেতে হবে। দেখি সিনেমা তৈরি হয় কি সেটা জানতে হবে ভালো করে। তো এবার সিনেমা তৈরি হয় কিভাবে, তার আহ, গোড়াতেই আসে বিষয়বস্তু। একটা বিষয়বস্তুকে দাঁড় করাতে হয়, যেরকম এই আমাদের আলোচনা আমি একটা জায়গায় প্রথম থেকে বলছিলাম যে কিভাবে টুকরো টুকরো ইনফরমেশনস বা অবজারভেশনস গুলো, আমার পর্যবেক্ষণ গুলো আমার ভেতর আসে, এবং সেটাকে আমি আস্তে 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 একটা কনসেপ্টে, একটা গল্পে, একটা সিনেমার গল্পে এটাকে নিয়ে আসি। তারপর অন্যান্য আরো টিম মেম্বার্সরা ছিলেন লেখা এবং আহ, আহ, পরিচালনার ক্ষেত্রে কিরণজি ছিলেন, প্রযোজনা করলেন আমির খান ছিলেন। আরো টিম মেম্বার্সরা কাস্টিং এ, কাস্টিউমে, কাস্টিং ডিরেক্টরস নির্বাচন করেছেন কারা কারা অভিনয় করবে, কি রকম কাস্টিউমস হবে, আর্ট ডিরেকশন কিরকম হবে, কি ধরনের মিউজিক থাকবে, সিনেমাটোগ্রাফিক প্ল্যান কি কি থাকবে। এই কথাগুলো এই কারণে বলছি যে তার মানে একটা সিনেমা প্রফেশনের মধ্যে অনেক কিছু থাকে। তো সমস্ত ডিপার্টমেন্টস গুলোকে ভালো করে জানতে হবে, শিখতে হবে, এবং ধৈর্য থাকতে হবে যে আজকেই আমি শেখা শুরু করলাম কালকেই সাফল্য আসবে, সেটা নাও হতে পারে। ম্যাজিক তো সবসময় হয় না। স্বাভাবিকভাবে হয় কি, মানুষ যেটা আয়ত্ত করার চেষ্টা করে সেটা সেটা পেতে সময় লাগে, কিংবা তার পেছনে একটা চেষ্টা থাকে, ক্রমাগত চেষ্টা, তারপর একটা আয়ত্ত হয়। এটা সাধারণ, এটা এরকম হচ্ছে মানে সিনেমার ক্ষেত্রে এই ব্যাপারটা খুব সাংঘাতিক রকম রয়েছে। অন্য চাকরির মতো নয় এটা। অন্য চাকরির ধরনটা আলাদা, এর ধরনটা আলাদা। প্রথমে একটা বড় রকমের সময় এবং পরিশ্রম হবে, বড় রকমের সময় লাগবে, সেটা ভেবে এগিয়ে আসতে হবে। তারপর প্রচুর বিপ্লব দা, পড়াশোনা করা। বিপ্লব দা, ত্রিপুরাবাসীকে কি বলবেন? ত্রিপুরাবাসীকে আপনার কি বার্তা থাকবে, কি বার্তা থাকবে? খুব মানে এত ভালো লাগছে যে মানে আমি দেখতে পাচ্ছি মিডিয়ায় বিভিন্ন জায়গায় এত মানুষ, এত মানে আমাকে ভালোবেসে, প্রশংসা করে, স্নেহ করে, সম্মান দিয়ে আহ দিচ্ছেন ত্রিপুরা থেকে। এটা মানে মানে একটা এমনই একরকমের আনন্দ অনুভূতি যে বলে বোঝানো যায়। কারণ আমার একটা ব্যাপারও রয়েছে, এই ত্রিপুরা থেকেই সমস্ত রকম উপাদানগুলো, ত্রিপুরার জিনিস দেখে আস্তে আস্তে বড় হয়েছি, এবং ওখানেই স্বপ্ন বেঁধেছিলাম যে একসময় বাইরে যাব, পড়াশোনা করব, সিনেমা নিয়ে কাজ করব। এমনকি ত্রিপুরাকে নিয়ে কাজ করার খুব ইচ্ছে রয়েছে, চিন্তা ভাবনা শুরু করেছি আমি।
বাহ। ত্রিপুরার কবে আসছেন? হয়ে আগরতলা কবে আসবেন? আপনাকে আমরা আগরতলা সম্বর্ধনা আসবো। দিতে চাইছি, সম্বর্ধনা। নিশ্চয়ই, থ্যাংক ইউ। আসছি আমি, পুজোতেই আসবো। আর পুজোতে আমি সবসময় যেখানেই থাকি না কেন একবার বাড়ি আসতে চাই, আসি। কারণ বাড়ির ওকে, সবার সঙ্গে সময় কাটানোটা আমার কাছে খুব দেখা হবে দাদা, তখন দেখা হবে, কথা হবে। অনেক নিশ্চয়ই অনেক দেখা হবে। ধন্যবাদ হেডলাইন্স ত্রিপুরা থেকে আপনাকে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, এবং যারা দর্শক দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ।